চট্টগ্রামে বিএনপির কেন্দ্রীয় নেতাকে প্রকাশ্য গুলি করে হত্যা। বিভিন্ন দেশের ভিসা জটিল হয়ে গেছে, আমাদের ঘর গোছাতে হবে, যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা। চট্টগ্রাম রাঙ্গামাটি খাগড়াছড়ি মহাসড়ক অবরোধ করে রেখেছে হেফাজতে ইসলাম। চট্টগ্রাম বন্দরে মার্কিন জাহাজ। সেফ এক্সিট তালিকা করলে সবার উপরে থাকবে আসিফ মাহমুদের নাম, মন্তব্য মাসুদ কামালের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। চট্টগ্রামে বিএনপির কেন্দ্রীয় নেতাকে প্রকাশ্য গুলি করে হত্যা। চট্টগ্রামে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারী মোহাম্মদ আব্দুল হাকিমকে প্রকাশ্য গুলি করে হত্যা করেছেন দুর্বৃত্তরা। এ ঘটনায় তার সঙ্গে গাড়িতে থাকা আরও এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন। মঙ্গলবার ৭ অক্টোবর সন্ধ্যা ৫:৩০টার দিকে হাটহাজারী উপজেলায় দক্ষিণ মাদ্রাসা ইউনিয়নের মদুনাঘাট বাজারে পানি শোধনাগার মূল ফটকের সামনে এ ঘটনা ঘটে। নিহত আব্দুল হাকিম রাউজানের বাগওয়ান ইউনিয়নের পাঁচখাইন গ্রামের বাসিন্দা। তিনি ২০২৪ সালে আওয়ামী লীগ সরকার পতনের পর রাউজানের বিএনপির রাজনীতিতে সক্রিয় হন। বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারী ছিলেন, তবে দলীয় কোনো পদ ছিল না। নিহত আব্দুল হাকিম ভেষজ পণ্যর ব্যবসা করতেন, পাশাপাশি গরুর খামারি ছিলেন। স্থানীয় বাসিন্দারা জানান, বিকেল ৫টার দিকে মোহাম্মদ আব্দুল হাকিম তার গ্রামের খামারবাড়ি থেকে অপর একজন সহ তার ব্যক্তিগত গাড়িতে করে কাপ্তাই সড়ক হয়ে চট্টগ্রাম নগরের দিকে যাচ্ছিলেন। এ সময় তিনি চালকের পাশের আসনে বসা ছিলেন। মদুনাঘাট এলাকায় পৌঁছালে একদল মোটরসাইকেল আরোহী অস্ত্রধারী তার গাড়ির পিছু নেন। এরপর পানি শোধনাগার এলাকায় পৌঁছালে তারা আব্দুল হাকিমের গাড়ি লক্ষ্য করে গুলি করতে থাকেন। এ সময় দুজন গুলিবিদ্ধ হন, অপরজনের পরিচয় জানা যায়নি। স্থানীয়রা গুলিবিদ্ধ দুজনকে উদ্ধার করে নগরের বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক আব্দুল হাকিমকে মৃত ঘোষণা করেন। বাংলাদেশি পাসপোর্টধারী ব্যক্তিদের বিভিন্ন দেশের ভিসা না পাওয়ার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তবে বিষয়টি সমাধানে আলোচনা চলছে বলে জানান তিনি। বুধবার ৮ অক্টোবর পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাময়িক বিষয়ে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে বিভিন্ন দেশের ভিসা পাওয়ার জটিলতা নিয়ে তিনি এই উদ্বেগ জানান। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ভিসা নিয়ে দেশগুলোর সঙ্গে আলোচনা চলছে। বাংলাদেশের রেপুটেশনের প্রশ্ন ভিসা জটিল হয়ে গেছে, আমাদের ঘর গোছাতে হবে। এ সময় উন্নত রাষ্ট্রগুলো বাংলাদেশি শিক্ষার্থীদের যাওয়ার হার নিয়েও কাজ চলছে বলে জানান তৌহিদ হোসেন। জার্মানির স্টুডেন্ট ভিসার বিষয়ে তৌহিদ হোসেন বলেন, প্রতি বছর জার্মানি পাকিস্তান থেকে ৯,০০০ শিক্ষার্থী নেয়। অন্তত বাংলাদেশ থেকে একই পরিমাণ শিক্ষার্থী নেওয়ার অনুরোধ করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়। এ সময় তুরস্কের সঙ্গে সাময়িক সহযোগিতায় বাংলাদেশের লাভবান হবে বলেও জানান তিনি। সম্প্রতি বাংলাদেশ থেকে বিভিন্ন দেশে যেতে ভিসা পাওয়ার ক্ষেত্রে নানা জটিলতার অভিযোগ উঠেছে। বাংলাদেশি ভ্রমণ পিপাসু পর্যটকদের জন্য দিন দিন বাড়ছে দুর্ভোগ ও বিড়ম্বনা। বিদেশ ভ্রমণের পরিকল্পনার শুরুতেই ভিসা পাওয়া নিয়ে হিমশিম খাচ্ছেন তারা। ক্রমেই যেন কঠিন হয়ে উঠেছে বিষয়টি। গত কয়েক বছরের তথ্য বিশ্লেষণে দেখা যায়, বাংলাদেশি পাসপোর্টধারী ভিসা দিতে অধিকাংশ উন্নত ও উন্নয়নশীল দেশের যেন অনিচ্ছুক। ভিসা দেওয়া তো দূরের কথা, সেসব দেশের ভিসা অন-অ্যারাইভাল নিয়ম চালু আছে। সেসব দেশেও বাংলাদেশিদের প্রবেশ করতে না দিয়ে বিমানবন্দর থেকে ফিরিয়ে দিচ্ছে। হাটহাজারী রাউজান সড়কে বাস চাপায় হেফাজতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী নেতা নিহতের ঘটনায় চট্টগ্রামের হাটহাজারীতে সকাল সন্ধ্যা অবরোধ চলছে। এতে চট্টগ্রাম রাঙ্গামাটি খাগড়াছড়ি মহাসড়কে বন্ধ হয়ে গেছে যান চলাচল। বুধবার ৮ অক্টোবর সকাল থেকে চলা অবরোধের চরম দুর্ভোগে পড়েছেন স্কুল কলেজের হাজারো শিক্ষার্থী, চাকরিজীবী ও পথচারীরা। সরজমিনে দেখা গেছে, রাঙ্গামাটি ও খাগড়াছড়ির প্রবেশদ্বার হাটহাজারী বাস স্ট্যান্ড, হাটহাজারী বাজার, হাটহাজারী কলেজ গেটসহ গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল একেবারেই বন্ধ রয়েছে। সম্পূর্ণ অচল হয়ে পড়েছে চট্টগ্রাম রাঙ্গামাটি এবং চট্টগ্রাম খাগড়াছড়ির যোগাযোগ ব্যবস্থা। হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুব বিষয়ক সম্পাদক মাওলানা কামরুল ইসলাম কাশেমি কালবেলাকে বলেন, মঙ্গলবার ৭ অক্টোবর হেফাজতের কেন্দ্রীয় নির্বাহী সদস্য মাওলানা হোসেন চৌধুরীকে হাটহাজারী রাউজান মহাসড়কে শান্তির দ্বীপ এলাকায় একটি বাস পেছন থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে হেফাজত নেতা মারা যান। তিনি আরও বলেন, ঘটনার পরপর হেফাজত সদস্যরা ঘাতক ড্রাইভার, গাড়ি এবং মরদেহ নিয়ে রাউজান হাইওয়ে থানায় গিয়ে মামলা করতে চাইলে পুলিশ তাদের নিজেদের মতো করেই মামলা এজাহার লেখার প্রস্তাব দেয়। এতে হেফাজত নেতারা রাজি না হয়ে
মামলার এজাহারে একটি পরিকল্পিত হত্যাকাণ্ড উল্লেখ করতে বলেন। এতে পুলিশ অস্বীকৃতি জানিয়ে মামলা নেয়নি, যার প্রতিবাদে আজ সকাল থেকে হাটহাজারী উপজেলায় হেফাজতের অবরোধ চলছে। চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার হাটহাজারী সার্কেল কাজী মোহাম্মদ তারেক আজিজ বলেন, হেফাজতের নেতাকর্মীরা সড়ক অবরোধ করে রেখেছে। আমরা তাদের সঙ্গে আলোচনা করে বিষয়টি সমাধানের চেষ্টা করছি। 3 দিনের শুভেচ্ছা সফরে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী জাহাজ ইউএসএস ফিটজেরাল্ড বুধবার বাংলাদেশের জলসীমায় এসে পৌঁছেছে। এ সময় বাংলাদেশি নৌবাহিনী জাহাজ বৌনজা আবু উবাইদা সফরকারী জাহাজটিকে অভ্যর্থনা জানায়। বুধবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সফরকারী জাহাজের কর্মকর্তাদের সাথে নৌবাহিনীর কর্মকর্তাগণ পারস্পরিক শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। এই সফরের মাধ্যমে দুই দেশের নৌবাহিনীর সদস্যগণ পেশাগত জ্ঞান, অভিজ্ঞতা ও দক্ষতা বিনিময়ের সুযোগ পাবে। পারস্পরিক কার্যক্রম এবং পেশাগত উৎকর্ষ প্রত্যক্ষভাবে পর্যবেক্ষণ করার মাধ্যমে উভয় দেশের নৌ সদস্যদের মধ্যে পারস্পরিক বোঝাপড়ার সমন্বয় ঘটবে। ফলে নৌবাহিনী দ্বয়ের মধ্যে অভিজ্ঞতা ও দক্ষতা বিনিময়ের একটি কার্যকর প্ল্যাটফর্ম সৃষ্টি হবে। সেই সাথে উন্নত বিশ্বের নৌপ্রযুক্তির সাথে তাল মিলিয়ে নৌবাহিনীর উৎকর্ষ সাধন বেগবান হবে। সফরকালে বাংলাদেশস্থ যুক্তরাষ্ট্রের দূতাবাসের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, 2022 সালে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর জাহাজ শুভেচ্ছা সফরে বাংলাদেশে আগমন করে। সেফ এক্সিট তালিকা করলে সবার উপরে থাকবে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার নাম। সম্প্রতি একটি টক শোতে হাজির হয়ে এমনটাই মন্তব্য করেছেন রাজনৈতিক বিশ্লেষক ও সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল। তার মতে, আসিফ মাহমুদ যেখানে যান সেখানেই বিতর্ক তৈরি করেন। মাসুদ কামাল বলেন, 2 দিন আগে বিসিবির নির্বাচন অনুষ্ঠিত হয়, সেখানেও সরাসরি হস্তক্ষেপ করেছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। এই লোকের ঝামেলার শেষ নাই। এত ছোট বয়সে এত বড় বড় দায়িত্ব দেওয়ার ফলে সে যে কী পরিমাণ বিতর্ক সৃষ্টি করেছে তা ভাবাই যায় না। আসিফ মাহমুদ যেখানেই হাত দিয়েছেন সেখানেই বিতর্ক। যদি অন্তর্বর্তী সরকারের মিনিমাম সেন্স থাকত, তাহলে আসিফ মাহমুদকে সবার আগে বিদায় করত। এর পুরো দায় কিন্তু সরকারের উপরেই বর্তাচ্ছে। তিনি বলেন, এলজিডির উপদেষ্টা হিসেবে আসিফ মাহমুদ নিজের প্রভাব খাটিয়ে নিজ এলাকায় বিপুল পরিমাণ উন্নয়ন বরাদ্দ নিয়েছেন, যা অন্তত 10টি জেলার মধ্যেও কোনো জেলায় পায়নি। ধারণা করা হচ্ছে তিনি নিজ এলাকায় আসন্ন নির্বাচনে প্রার্থী হওয়ার প্রস্তুতি নিচ্ছেন, আর সেই কারণেই এত বেশি বরাদ্দ দিয়ে তিনি স্থানীয়ভাবে জনপ্রিয় বাড়ানোর চেষ্টা করছেন। এই ধরনের কর্মকাণ্ড দেখায় এমন অনেক উপদেষ্টার ভবিষ্যতে সেফ এক্সিটের প্রয়োজন হবে। কারণ যখন নির্বাচনে জামানত হারাবেন, তখন তারা কোথায় যাবেন? তখনই হয়তো সেফ এক্সিটের পথ খুঁজবেন। আগেভাগেই বিএনপি বা জামায়াতের সঙ্গে যোগাযোগ তৈরি করে রাখার চেষ্টা করবেন। তিনি আরও বলেন, শুধু আসিফ মাহমুদের বিরুদ্ধেই যে এই ধরনের অভিযোগ উঠবে তা নয়, সেফ এক্সিটের আলোচনায় আরও অনেক উপদেষ্টাকেও ঘিরে হবে। ইতিমধ্যে বেশ কয়েকজন উপদেষ্টার বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ উঠেছে। তাদের মধ্যে কেউ কেউ দুর্নীতি, অর্থ পাচার সহ বিভিন্ন অনিয়মের সঙ্গে জড়িত বলেও অভিযোগ রয়েছে।